আসসালামু আলাইকুম। আজকের বিষয়তে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ব্যাপকভাবে সামরিক প্রস্তুতি চলছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ, সেই বিক্ষোভ দমনে কঠোর নিরাপত্তা অভিযান, পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি এবং ইরানের প্রকাশ্য প্রতিক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত যুদ্ধমুখী রূপ নিচ্ছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। ইরানে গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী দমন পীড়নে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানকে হুঁশিয়ারি দিতে থাকেন। তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই হুমকি আরও কঠোর ভাষায় প্রকাশ পেতে থাকে, যার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ইরানও পাল্টা অবস্থান নেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে প্রকাশ্য হুমকি প্রচার করা হয়। অতীতে ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হত্যা চেষ্টার ভিডিও দেখিয়ে ইঙ্গিত দেওয়া হয় ভবিষ্যতে এমন হামলা লক্ষ্যভ্রষ্ট হবে না। এই বার্তা কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি নিরাপত্তা ও ব্যক্তিগত হুমকির পর্যায়ে পৌঁছায়, যা দুই দেশের সম্পর্ককে আরো বিপজ্জনক করে তোলে। এই উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উপসাগরীয় কয়েকটি দেশ। সৌদি আরব, ওমান ও কাতার শেষ মুহূর্তে তীব্র কূটনৈতিক তৎপরতা চালিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে সরে আসতে বোঝাতে সক্ষম হয়। তাদের যুক্তি ছিল, ইরানে হামলা হলে পুরো গালফ অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে ভয়াবহ আকার ধারণ করবে। কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এই চাপের ফলে ট্রাম্প সাময়িকভাবে হামলার পরিকল্পনা থেকে সরে আসেন এবং ইরানকে আরেকটি সুযোগ দেওয়ার কথা বলেন। তবে পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমনটা মনে করছেন না বিশ্লেষকেরা। ইরানের ভেতরে এখনো বিক্ষোভ চলছে, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে এবং দেশটি সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে আবার খুলে দিয়েছে, যা অনিশ্চয়তার স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, রণতরী মোতায়েন এবং কূটনৈতিক সতর্কবার্তা দেখিয়ে দিচ্ছে যে কোনো সময় পরিস্থিতি আবারও বিস্ফোরণমুখী হতে পারে। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সাম্প্রতিক বক্তব্যে বিশ্ব পরিস্থিতিকে ক্রমেই আরো বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। যদিও তিনি সরাসরি ইরান বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, তবু তার বক্তব্য বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে বাড়তে থাকা সংঘাতের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ এখনো শুরু না হলেও উত্তেজনার পারদ এতটাই চড়েছে যে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা আপাতত সংঘাত ঠেকালেও যুদ্ধের দামামা যে ইতোমধ্যেই বেজে উঠেছে সে বিষয়ে আন্তর্জাতিক মহলে আর তেমন কোনো সন্দেহ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত কঠোর ও অনমনীয় বক্তব্যের পর সেখানে সামরিক উপস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। দেশটির স্বায়ত্তশাসিত প্রদেশ গ্রিনল্যান্ডকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় কোপেনহেগেন ইতোমধ্যেই সেনাবাহিনীর অগ্রবর্তী কমান্ডের একাধিক ইউনিট পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে। ডেনমার্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ইউনিট গুলোর মূল দায়িত্ব হবে গ্রিনল্যান্ডকে দীর্ঘমেয়াদী ও বৃহত্তর সেনা মোতায়েনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং অবকাঠামো গড়ে তোলা। অর্থাৎ এটি শুধু প্রতীকী উপস্থিতি নয়, বরং ভবিষ্যতে সেনার সংখ্যা বাড়ানোর জন্য এক কৌশলগত প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। ডেনমার্কের অন্যতম প্রধান রাজনৈতিক দল এনহেডসলিস্টেন পার্টি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটির এক মুখপাত্র ডিআরকে বলেন, গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানো ছিল সময়ের দাবি। তার ভাষায় ইউরোপের আরো কয়েকটি দেশও সেখানে সেনা পাঠানোর কথা ভাবছে।
এমন পদক্ষেপ যে কোনো বড় শক্তির জন্য স্পষ্ট বার্তা, গ্রিনল্যান্ড কোনো দুর্বল বা অরক্ষিত ভূখণ্ড নয়। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন প্রায় 21,66,000 বর্গ কিলোমিটার হলেও এর জনসংখ্যা মাত্র 56,500-এর কিছু বেশি। এর মধ্যে প্রায় 90% ইনুইট জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। এখানকার বাসিন্দারা ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব ভোগ করেন। আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত গ্রিনল্যান্ড কৌশলভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের বড় অংশ জুড়ে তুষারাচ্ছাদিত এই ভূখণ্ডের নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও সম্ভাব্য জ্বালানি মজুদ, যা বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। 2025 সালের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ দেখিয়ে আসছেন। সর্বশেষ 10 জানুয়ারি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রিনল্যান্ড দখলের বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি সেখানে প্রভাব না বাড়ায় তাহলে চীন বা রাশিয়া তা করতে পারে, যা ওয়াশিংটনের জন্য গ্রহণযোগ্য নয়। ট্রাম্প আরও বলেন, 1951 সালের চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকলেও কেবল চুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত হয় না, মালিকানা ও সরাসরি নিয়ন্ত্রণ প্রয়োজন। এই বক্তব্য ইউরোপ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ডেনমার্কের সাম্প্রতিক সেনা মোতায়েনের সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার জন্য নয়, বরং আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা জোরদার করার একটি কৌশলগত পদক্ষেপ। গ্রিনল্যান্ডকে ঘিরে শক্তিধর দেশগুলোর আগ্রহ বাড়তে থাকায় আগামী দিনগুলোতে এই অঞ্চল আরও বেশি আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হতে পারে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।